Today we learn about the very important gamma topic is it noun. Assalamu alaikum everyone. How are you all? I hope you all are doing great by the grace of Almighty Allah. তো ইংরেজি শেখার ক্ষেত্রে যে কোনো ক্লাসেরই হোক, সেটি হতে পারে অ্যাডমিশন, হতে পারে কোনো জব এক্সাম, হতে পারে কোনো একাডেমিক গ্রামার শেখার প্রথম ধাপ যেহেতু পার্টস অফ স্পিচ, টেন্স, এই সমস্ত জিনিসগুলো। তো গ্রামার শেখার জন্য যে গ্রামারগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা ইংরেজি শেখার জন্য যে গ্রামারগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদের মধ্যে কমন হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচের শুরুই হয় নাউনকে দিয়ে। আমরা জানি পার্টস অফ স্পিচের 8টা প্রকার আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো তার পার্টস অফ স্পিচের প্রথম টপিকটাই হচ্ছে নাউন। আজকে আমরা নাউনের বিস্তারিত আলোচনা করব। নাউনের মধ্যে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমেই নাউনের যে প্রথম ধাপটি আছে সেটি হলো প্রপার নাউন। প্রপার নাউন বলতে যদি আমরা ব্যাখ্যায় না যাই, যদি সংক্ষেপে বলি, তাহলে প্রপার নাউন বলতে যে কোনো কিছু নির্দিষ্ট নাম, যেমন হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, অথবা কোনো দেশের নাম, কোনো শহরের নাম, কোনো জায়গার নাম। নির্দিষ্ট নাম হতে হবে অবশ্যই। যেমন এখানে ব্যাখ্যাটার মধ্যে বলা আছে অবশ্যই প্রপার নাউন এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে। তো এখানে লিখেছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরযুক্ত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে বোঝায়। যেমন আমি বললাম বাংলাদেশ একটি দেশের নাম, করিম, রহিম, সাকিব, জুবায়ের, যে কোনো নাম, এগুলো প্রপার নাউন। রবীন্দ্রনাথ হতে পারে, ঢাকা একটি সিটির নাম বা একটি ডিস্ট্রিক্টের নাম, দা পদ্মা এটা হলো একটা নদীর নাম। অবশ্যই এই উদাহরণটা রাখার পেছনে কারণ হলো যে প্রপার নাউনের আগে সাধারণত দি বা আর্টিকেল দি বসে না। তবে যদি কোনো নদীর নাম হয় অথবা কোনো এরকম কোনো কিছুর নাম হয় যেটা নির্দিষ্ট করতে আর্টিকেল ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন হতে পারে দ্য সান, সূর্য, তার আগেও দি বসে। তারপরে কোনো দেশের নাম তো বললামই, বাংলাদেশ, এখানে আছে চায়না, চায়না হতে পারে, পাকিস্তান হতে পারে, মালয়েশিয়া হতে পারে, ইন্ডিয়া হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, যে কোনো দেশের নাম হতে পারে। হতে পারে কোনো শহরের নাম, যেমন হতে পারে চায়নার যে রাজধানী আছে বেইজিং, এটা হতে পারে, টোকিও হতে পারে জাপানের রাজধানী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হতে পারে। তো আমরা বুঝতে পারলাম প্রপার নাউন যে কোনো কিছুর নির্দিষ্ট নাম, তাকে বলা হয় প্রপার নাউন। তারপরে প্রপার নাউন আর কমন নাউন একসাথে রাখার কারণ হলো এই দুটির মধ্যে সুনির্দিষ্ট কিছু মিল রয়েছে। যেমন প্রপার নাউনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, তবে কমন নাউনের ক্ষেত্রে উল্টো। কমন নাউনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে প্রথম অক্ষর ছোট হাতের হবে। এবং আমরা যেহেতু দেখেছি যে প্রপার নাউনে নির্দিষ্ট একটি ব্যক্তি বস্তুর নাম বোঝায়, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট না, এক জাতীয় জিনিসকে বোঝায়। এক জাতীয় বলতে কি বোঝায়? তো এটা আমরা জানি যে এক জাতীয় বলতে যেমন কোন একটা ছেলের নাম করিম, রহিম, যেমন আমার নাম শ্রাবণ অথবা জয়, অথবা অন্য কারোর নাম সাব্বির, সাকিব, যে কোনো কিছু হতে পারে। তবে সকল ছেলেকে একসাথে কি বলা হয়? ম্যান অথবা বয়। এগুলো হলো ছেলের কমন নাম। যার নাম করিম তাকেও বয় বলা হবে, যার নাম রহিম তাকেও বয় বলা হবে, যার নাম সাব্বির তাকেও বয় বলা হবে। আবার মেয়ের ক্ষেত্রে কারো নাম হতে পারে যে কোনো মারিয়া, সাদিয়া, সোমায়া, যে কোনো নাম হতে পারে, তবে মেয়েদের একটি কমন নাম হলো গার্ল। এটা হলো কমন। তো আমাদের আশেপাশে আমরা যে স্কুলে পড়েছি, হতে পারে যে কোনো স্কুল, যে স্কুলে পড়েছে যে কোনো স্কুল হতে পারে, হতে পারে জয়পাড়া পাইলট, হতে পারে নবাবগঞ্জ পাইলট হাই স্কুল, যে কোনো স্কুল হতে পারে। তবে প্রত্যেকটা স্কুলের কিন্তু কমন নাম হলো কি? স্কুল। SOOL, স্কুল, রাইট। তো প্রত্যেকটা কমন নাম হলো স্কুল। তো তারপরে যেমন স্টুডেন্ট, যে পড়াশোনা করছে ক্লাস 1-এ সেও স্টুডেন্ট, যে ক্লাস 4-এ, যে ক্লাস শেষ করে যে ইন্টারমিডিয়েট সেও স্টুডেন্ট। যেমন ডক্টরের নির্দিষ্ট কোনো নাম থাকতে পারে, ডক্টর করিম, ডক্টর সাব্বির, ডক্টর জয়, ডক্টর জুবায়ের, ডক্টর রাহাত,
যে কোনো নামই হতে পারে, তবে সকল ডক্টরের কমন একটি নাম কি? ডক্টর। যে কোনো বইয়ের নাম হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সিভিক্স, ইকোনমিক্স, হায়ার ম্যাথ, যে কোনো বইয়ের নাম হতে পারে, তবে সব বইয়ের একটি কমন নাম হলো বুক। এরকম করে যে কোনো কোম্পানির কলমের নাম হতে পারে ম্যাটাডোর, হতে পারে যে কোনো জেল পেন, হতে পারে হোয়াট এভার, যে কোনো কিছু। তো যে কোনো কোম্পানির নাম, কলমের কোম্পানির নাম, সব কলমে কিন্তু বলা হয় পেন। গরুর ক্ষেত্রেও তাই, যে কোনো জাতের গরু হতে পারে, তবে সেগুলোর নাম হবে কাউ। মাছের ক্ষেত্রেও তাই, সেটি ইলিশ মাছ হতে পারে, চিংড়ি মাছ হতে পারে, রুই মাছ হতে পারে, কাতলা মাছ হতে পারে, তবে মাছের একটি কমন নাম হলো ফিশ। এমন করে যে কোনো কিছু, যেমন আমাদের নির্দিষ্ট অনেক টিচারের নাম থাকতে পারে, কিন্তু সকল টিচারকেই বলা হয় কমন নাম হলো টিচার। যেমন যে কোনো শহরের নাম হতে পারে, দেশের নাম হতে পারে, তবে সব দেশের সব শহরের নাম হলো কান্ট্রি, সিটি অথবা ক্যাপিটাল। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, আবার জাপানের রাজধানী টোকিও, আবার চায়নার রাজধানী বেইজিং, তবে এই সকল রাজধানীকে কমন নাম হচ্ছে ক্যাপিটাল। তো এটাই বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়। মানে এক জাতীয় সকলকে, যেমন সকল ছেলে, সকল মেয়ে, সকল স্কুল, সকল স্টুডেন্ট, সকল ডক্টর, সকল বই, সকল দেশ, সকল টিচার, এরকম কমন নাম বোঝাবে। তো আশা করি আমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্পূর্ণ ক্লিয়ার। নাউনের 3 নাম্বার পার্ট, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন খুবই মজার একটি নাউন। কালেকটিভ নাউনের সাথে অনেকে আবার কমন নাউন গুলিয়ে ফেলতে পারে, তবে কমন নাউন হচ্ছে এক জাতীয় কিছুর নাম বোঝাবে, তবে কালেকটিভ নাউন সমজাতীয় কিছু ব্যক্তির সমষ্টিকে বোঝাবে। যেমন আমরা ফ্যামিলিতে আব্বু থাকে, আম্মু থাকে, ভাই বোন থাকে, দাদা দাদি, কাকা কাকি, অনেকেই থাকে, তবে সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি। যেমন আর্মিতে অফিসার থাকে, আর্মির ক্যাম্পে অফিসার থাকে, অফিসার জেনারেল থাকে, কনস্টেবল থাকে, সার্জেন্ট থাকে, তবে এই সবাই মিলেই কিন্তু আর্মি। যেমন অডিয়েন্স, আমরা যখন কোনো বক্তৃতা দেওয়া হয়, কোনো একটি স্টেজে বক্তৃতা দেওয়া হয়, তখন কিন্তু সামনে টিচাররা থাকে, বিভিন্ন ধরনের গার্ডিয়ানরা থাকে, স্টুডেন্টরা থাকে, সবাই কিন্তু অডিয়েন্স। তবে এই অডিয়েন্সটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন কমিটি, একটা কমিটির ভেতরে অনেক মানুষ থাকতে পারে, একটা ক্লাসের ভেতরে অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাই না? একটি পার্লামেন্ট সংসদ, তবে সংসদের মধ্যে কিন্তু শব্দ একটা, কিন্তু এই শব্দটা দিয়ে অনেক জনকে বোঝাচ্ছে। যেমন নেভি একটাই শব্দ, তবে এই নেভিকে দিয়ে বোঝাচ্ছে কি? নৌবাহিনীর অনেক মানুষকে, বা অনেক বাহিনীর অনেক মানুষকে বোঝাচ্ছে একত্রে। যেমন ক্লাস বলতে এখানে একটাই শব্দ, তবে এই ক্লাসের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে। পাবলিক বলতে একটাই শব্দ, তবে পাবলিক বলতে কিন্তু সকল মানুষকেই বোঝাচ্ছে। তার মানে শব্দ একটাই, তবে একটা শব্দ দিয়ে সমজাতীয় অনেক ব্যক্তি বা অনেক বস্তুকে বোঝাবে। সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বা মনে রাখার সবচেয়ে কমন এবং ফ্রেন্ডলি উদাহরণ হচ্ছে আমাদের জন্য ফ্যামিলি। কারণ পরিবার আমাদের সবারই প্রিয় এবং সবারই কাছের, এই যে কারণে আমি ফ্যামিলি উদাহরণটি সর্বপ্রথম দিয়ে থাকি। তো এটা হতে পারে, বাংলায় যদি আমরা বলি, হতে পারে কোনো মিছিল, সেটাও কোনো একটি কালেকটিভ নাউন। তারপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনও খুবই ইন্টারেস্টিং একটা নাউন। আমরা ম্যাটেরিয়াল কোন শব্দ থেকে এসেছে? মেটাল। ম্যাটেরিয়াল শব্দটা মূলত এসেছে মেটাল থেকে, MATEL, মেটাল। মেটাল মানে কি? যে কোনো ধাতব বস্তু বা এরকম, এটা আমরা মনে রাখতে পারি যে যে কোনো ধরনের ধাতব, যেমন হতে পারে কোনো গোল্ড, স্বর্ণ, অথবা আয়রন, লোহা, অথবা প্লাটিনিয়াম, অথবা ডায়মন্ড, অথবা এখানে দেওয়া আছে ওয়াটার, মিল্ক, সল্ট, লবণ, পেপার, অয়েল অথবা তেল, এগুলো সব কিন্তু মেটাল। এক একটা মেটাল হতে পারে প্লাস্টিক, হতে পারে আর অনেক ম্যাটেরিয়াল, যেসব দ্রব্যগুলো আছে, হতে পারে গ্লাস, যেমন কাঁচ হতে পারে। এরকম দৃশ্যমান যে কোনো বস্তুকে বোঝায়। সাধারণত যে নামগুলো দ্বারা দৃশ্যমান কোনো বস্তুকে বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তো দৃশ্যমান বলতে এগুলো সবই কিন্তু দৃশ্যমান। ডায়মন্ডকে দেখা যায়, গোল্ড দেখা যায়, লোহা দেখা যায়, ও পানি দেখা যায়, এগুলো সব হলো দৃশ্যমান। এখানে দৃশ্যমান লিখে দেওয়ার একটা কারণ আছে। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এর পরের নাউনে গেলে সেটা বুঝতে পারবো। তো আশা করি এটা বোঝা গেছে। এই সব টপিকগুলোর শত শত উদাহরণ আমরা যদি মাস্টার বইতে দেখি, অথবা যে কোনো ইংলিশ গ্রামারের যে বইগুলো, সেগুলোতে যদি আমরা সলভ করতে যাই, আমরা বিস্তারিত এমসিকিউ গুলো পেয়ে যাব, সেগুলো সলভ করলে হয়ে যাবে। যেমন ইংলিশ গ্রামার সলভ করার ক্ষেত্রে বেশ কিছু নামকরা বই পাওয়া যায়, যেমন মাস্টার, ইংলিশ টিউটর, অথবা ইংলিশ সস, অথবা কম্পিটিটিভ এক্সাম।
অনেক ধরনের বই পাওয়া যায়, যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলেই যথেষ্ট। সেটা অ্যাডমিশন হোক, জব এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্যই হোক। আর যারা একাডেমিকের জন্য শিখতে চায় তারা শুধু এই ক্লাসগুলো করলে, অথবা তাদের ক্লাসগুলো করার পর তাদের যে বই আছে, চৌধুরী এন্ড হুসাইন সবাই পড়ে থাকে, তো সেই বইয়ের মধ্যেও বিস্তারিত দেওয়া আছে, তো সেখান থেকে পড়ে নিলেও যথেষ্ট আমি মনে করি। সর্বশেষ নাউনের যেই টপিকটি রয়েছে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই মজার এবং মনে রাখার মতো একটি টপিক, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত এক শব্দে মনে রাখা যায়, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে কোনো কিছু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন অনুভব করতে হয়, যেমন লাভ ভালোবাসা, যেমন কাইন্ডনেস দয়া, যেমন অনেস্টি সততা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, বিউটি অত সৌন্দর্য। আরো একটা আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হলো LOVE, লাভ ভালোবাসা, রাইট? তো কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, বিউটি, অনেস্টি, সততা এগুলা কি চোখে দেখা যায়? মানে কেউ যদি বলে যে আমি আপনাকে 1 কেজি ভালোবাসি, এটা কি হইলো? এটা মাপা যায়? বা বা কেউ বললো এই দেখেন আমি আপনাকে 1 কেজি ভালোবাসি, বা আমার মনে 1 কেজি দুঃখ, আমার মনে ½ কেজি দুঃখ, এটা কি হয়? এটা মাপা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? না, কিছুই করা যায় না। এই জন্য এগুলো শুধু অনুভব করতে হয়। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, ভালোবাসা, সততা এগুলো মানে অনুভব করতে হয় মন থেকে। আর আমরা দেখেন তো এই দোষ, গুণ, অবস্থা এগুলো কোথাও কিছু একটার সাথে মিল পাওয়া যায় কিনা? হ্যাঁ, যারা ধরতে পেরেছেন ঠিকই, সেটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা পড়ে দেখি এখানে কি বলেছে। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, এদেরকে চোখে দেখা যায় না, এদের শেষে CY, NESS, MENT, TH, হুড, DION, SION, SIPE, SHIP, ডম, RY এগুলো সব নাউনের পরে বসে, রাইট? যেহেতু নাউন, অবশ্যই কোনো কিছুর নাম হবে। যে সকল কিছু দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, অর্থাৎ দোষের দোষ, গুণ, অবস্থা কিন্তু অ্যাডজেক্টিভ, তবে যেহেতু বলেছে দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম, অর্থাৎ দোষের নাম, গুণের নাম। আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন খুবই মজার একটি নাউন। আশা করি নাউনের যে ৫টা প্রকারভেদ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। নাউন পার্টস অফ স্পিচ দিয়েই গ্রামারে শুরু হয়। পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, মানে পার্টস অফ স্পিচের যে ৪ নাম্বার যে যেটা আছে ভার্ব, এই ভার্ব টপিকটি যদি কেউ ভালো মতো পড়তে পারে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো ভালো মতো পারা যায়। এবং এসএসসি, ইন্টার যে কোনো টপিকের যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, তাদের আরও যেসব টপিকগুলো আছে, প্রোনাউন রেফারেন্সিং, তারপরে আরো কিছু ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আরো কিছু টপিক আছে। এই টপিকের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ হলো বেসিক, বেস। ইংলিশের বেস ভালো করতে হলে, গ্রামারের বেস শক্ত করতে হলে, যেই ক্লাসেরই হোক না কেন, বা যেই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই হোক না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। যারা পার্টস অফ স্পিচ, টেন্স, মূলত বেসিক গ্রামারে যারা ভালো আয়ত্ত আনতে পারে, তারা ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আহ, আমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, পার্টস অফ স্পিচের বাকি যে প্রকারভেদগুলো আছে এবং বেসিক গ্রামারের যেসব টপিকগুলো আছে সেগুলোর ক্লাস দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।